Dear learners, welcome to Amin's IELTS. In this class, I am going to introduce you to writing test to argumentative both views question and show you the way to answer it. আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো রাইটিং টেস্ট টুতে both views question কিভাবে আনসার করতে হয়। যথারীতি আমাদের ইনস্ট্রাকশনের লেখা রয়েছে you should spend about 40 minutes on the following task. আপনার এই টাস্কের উপর 40 মিনিট সময় ব্যয় করা উচিত। আমরা এর আগের ক্লাস থেকে জানি যে স্টেটমেন্ট পড়ার পরে আমাদেরকে ৩-৪ মিনিট সময় ব্যয় করতে হবে আইডিয়া জেনারেট করার জন্য। তারপরে আমাদেরকে এসে লেখাটা শুরু করতে হবে। সো প্রথমেই আমরা যেটা করব ইনস্ট্রাকশন পড়ার পরেই স্টেটমেন্টটা পড়ে ফেলবো। এবং আজকের দেখেন স্টেটমেন্ট এখানে ২টা। বোথ ভিউজ এবং এই কথাটা কিন্তু রিয়াল টেস্টে লেখা থাকবে না কোশ্চেনে। আমাদেরকে স্টেটমেন্ট দেখে বা কোশ্চেন দেখে বুঝতে হবে যে এটা কি সিঙ্গেল স্টেটমেন্ট নাকি ডাবল স্টেটমেন্টস বা বোথ ভিউজ। সো লেটস স্টার্ট রিডিং। পড়া শুরু করা যাক তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে লেখা আছে some people believe that there should be a fixed punishment for each type of crime. Others, however, argue that the circumstances of an individual crime and the motivation for committing it should always be taken into account when deciding on the punishment. তো এখানে দুইটা বাক্য রয়েছে। প্রথম বাক্য বলছে some people believe that কিছু মানুষ মনে করে যে there should be a fixed punishment for each type of crime. প্রত্যেক অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি থাকা উচিত। তার মানে কিছু মানুষের মতে প্রতিটা অপরাধের শাস্তি নির্দিষ্ট হবে। যেমন ধরেন চুরি করলে ৬ মাসের জেল হয়ে যাবে ফর এক্সাম্পল। কেউ যদি কাউকে খুন করে তার ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। তো এটা নির্দিষ্ট করে ফেলতে হবে কিছু মানুষের মতে। আদার্স মানে অন্য আরেক গ্রুপ however যাই হোক argue that তর্ক করে যে বা যুক্তি দেখায় যে the circumstances of an individual crime প্রতিটা অপরাধের পরিস্থিতি and the motivation for committing it এবং এটা ঘটানোর পেছনে প্ররোচনা বা অনুপ্রেরণা should always be taken into account. Take into account মানে হচ্ছে বিবেচনা করা, সবসময় বিবেচনায় নেওয়া উচিত when deciding on the punishment. Decide on অর্থ হচ্ছে নির্ধারণ করা, শাস্তি নির্ধারণ করার সময়। তো দুইটা ভিউজ, প্রথম ভিউ বলছে প্রত্যেক অপরাধের শাস্তি নির্ধারিত করে ফেলতে হবে, এর কোনো হেরফের হবে না। দ্বিতীয় মতামত অনুযায়ী যে না, শাস্তি নির্ধারিত না করে ওই অপরাধটা ঘটার পরিস্থিতি এবং এটা ঘটার পেছনে কোনো প্ররোচনা আছে কিনা, অনুপ্রেরণা আছে কিনা সেগুলো বিবেচনা করে শাস্তি দিতে হবে। তারপর কোশ্চেন বলছে ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। এই উভয় মতামত আলোচনা করুন এবং নিজের মতামত দিন। Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন এবং আপনার নিজের জ্ঞান অথবা অভিজ্ঞতা থেকে কোনো প্রাসঙ্গিক উদাহরণ থাকলে যুক্ত করুন। You should write at least 250 words. আপনার কমপক্ষে 250 শব্দ লেখা উচিত। তো আমরা দুইটা ভিউ দেখে ফেললাম এখানে। আমাদেরকে এখন যেটা করতে হবে দুই ভিউয়ের পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে। রিয়াল টেস্টে কোশ্চেনের খালি জায়গায় আমাদেরকে নোটস করতে হবে যে ফিক্সড পানিশমেন্টের পক্ষে যে একদল লোক আছে তাদের পক্ষে যুক্তি কি কি, আর আরেক দল বলছে যে সার্কামস্টেন্স এবং মোটিভেশনকে বিবেচনায় নিতে হবে, তাদের পক্ষে কি কি যুক্তি আছে। আমরা দুইটা সাইড এখানে একটু স্পেসিফাই করে ফেলি। তাহলে এক পক্ষ হচ্ছে ফিক্সড পানিশমেন্টের পক্ষে, মানে শাস্তি নির্ধারিত করে ফেলতে হবে, পরিবর্তন করা যাবে না। আর আরেক পক্ষ বলছে না, সার্কামস্টেন্সকে বিবেচনা করেন, মোটিভেশনকে বিবেচনা করেন। তাহলে আমরা যখন নোটস করব টেবিলের এক পাশে লিখবো ফিক্সড পানিশমেন্ট, আরেক পাশে লিখবো সার্কামস্টেন্স এন্ড মোটিভেশন। এখানে কিন্তু বিপক্ষ বলে কিছু নাই, দুইটারই পক্ষে লিখতে হবে আপনাকে। আপনি যখন দুইটারই পক্ষে লিখবেন তখন একটার বিপক্ষে আরেকটা এমনিতেই চলে যাবে। তো আমরা এবারে টেবিল করতে পারি যে ভিউ 1 ভিউ 2। ভিউ 1 আমরা জানি ফিক্সড পানিশমেন্টের পক্ষে কথা বলছিল। তো আমরা এখানে লিখলাম ফিক্সড পানিশমেন্ট উইল রিডিউস ক্রাইম। শাস্তি নির্ধারণ করে ফেললে অপরাধ কমে যাবে। আমরা জানি যদি শাস্তি নির্ধারিত থাকে, মানুষ আগে থেকে শাস্তি সম্পর্কে জানে, তাহলে মানুষ ভয় পাবে, যার ফলে সমাজে অপরাধের মাত্রা কমে যাবে। এটার পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে জুডিশিয়াল প্রসেস উইল বি ফাস্টার এন্ড বায়াস ফ্রি। বিচার প্রক্রিয়া তুলনামূলক দ্রুততর হবে এবং পক্ষপাত মুক্ত হবে। আমরা জানি অনেক সময় ইনভেস্টিগেশন করতে গিয়ে দীর্ঘ সময় লেগে যায় একটা মামলার রায় হতে। যদি শাস্তি নির্ধারিত করে ফেলা হয়
কোনো লেংদি ইনভেস্টিগেশন না লাগে তাহলে জুডিশিয়াল প্রসেসটা দ্রুততম সময়ে শেষ হয়ে যাবে এবং কোনো পক্ষপাতিত্ব থাকবে না। শাস্তি নির্ধারিত হয়ে গেলে বড়লোক, ছোটলোক, গরিব, ধনী সবার জন্যই সমান শাস্তি হয়ে যাবে। অনেক সময় দেখবেন খবরের কাগজে দেখা যায় যে একজন লোক 10 বছর ধরে জেলে ছিল, তার মামলা চলছিল এবং 10 বছর পরে তার 3 বছরের শাস্তির রায় হয়। তো সে কিন্তু অতিরিক্ত 7 বছর জেলে পড়ে থাকলো শুধুমাত্র এই লেংদি ইনভেস্টিগেশনের কারণে। ভিউ 2 এর পক্ষে আমরা লিখলাম, এ ক্রাইম মে অকার ইন ডিফারেন্ট সিচুয়েশনস। একটা অপরাধ বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে। উদাহরণ হিসেবে আমরা এখানে লিখতে পারি ডিফেন্স এগেইনস্ট ক্রিমিনাল অ্যাটাক। যেমন ধরেন খুনের কথাই যদি আমরা বলি, একজন মানুষকে বাসায় ঢুকে খুন করে আসা হলো, এটা হচ্ছে ইন্টেনশনাল কিলিং। আবার আপনি একজন নিরপরাধ মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাতের বেলা, কিছু সন্ত্রাসী আপনাকে আক্রমণ করলো, আত্মরক্ষার্থে হয়তো আপনি তাদের সাথে ফাইট করলেন এবং অ্যাক্সিডেন্টালি একজনকে মেরে ফেললেন। তো সেই ক্ষেত্রে তো আপনাকে সমান শাস্তি দেওয়াটা উচিত হবে না, কারণ আপনার সিচুয়েশন তো ডিফারেন্ট। আপনি তো ইচ্ছাকৃতভাবে তাদের উপর আক্রমণ করেননি। এটা আপনার ডিফেন্সিভ বিষয় ছিল। আপনি নিজেকে রক্ষা করার জন্য তাদের সাথে আপনাকে ফাইট করতে হয়েছিল। তো আমরা তুলে ধরতেছি এখানে যে সিচুয়েশন ভিন্ন হতে পারে এবং সিচুয়েশন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আরেকটা যুক্তি দিলাম যে স্টিলিং ফুড ফর হাঙ্গার শুড নট বি সেম অ্যাজ প্রফেশনাল থেফট। তার মানে ক্ষুধার কারণে যে খাবার চুরি সেটাকে পেশাদার চুরির মতো করে ভাবা উচিত না। অনেক সময় অনেক এলাকায় হয়তো দুর্ভিক্ষ হতে পারে। প্রাণ বাঁচানোর জন্য হয়তো কোনো মানুষ কোনো খাবার চুরি করে ফেললো কারো ঘর থেকে বা দোকান থেকে। সেক্ষেত্রে তাকে পেশাদার চোরের মতো সমান শাস্তি দেওয়াটা উচিত হবে না। কারণ সিচুয়েশন ভিন্ন। আরেকটা যুক্তি আমরা এখানে লিখলাম যে some criminals motivate others to commit crimes. কিছু অপরাধী রয়েছে যারা অন্যদেরকে অপরাধ করতে উৎসাহিত করে। স্টেটমেন্টে কিন্তু মোটিভেশনের একটা বিষয় ছিল। যেমন ধরেন আমরা জানি অনেক বড়, বড় অপরাধ চক্র রয়েছে যারা হয়তো তরুণদেরকে ব্রেইন ওয়াশ করে অপরাধ করায় বা টাকা দিয়ে মানুষকে দিয়ে অপরাধ করায় অথবা মানুষকে বাধ্য করে অপরাধ করতে। তো এক্ষেত্রে যদি আপনি শাস্তি নির্ধারণ করে ফেলেন এবং শুধুমাত্র অপরাধের সাথে সরাসরি জড়িত ব্যক্তিকে শাস্তি দেন, মূল অপরাধীরা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে এবং তারা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে অন্য কাউকে দিয়ে। তো আইডিয়া শিট থেকে মনে হচ্ছে আমরা ভিউ 2 এর পক্ষে। কারণ ভিউ 2 এর পক্ষে থাকলে জুডিশিয়াল প্রসেসটা তুলনামূলক আ ফেয়ার হবে। তো যথারীতি আমরা প্রথমেই ইন্ট্রোডাকশন লিখে ফেলবো এবং ইন্ট্রোডাকশনে আমরা স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করব আমাদের মতো করে লিখব। আর আমি যেটা বলছিলাম যদি সম্ভব হয় প্রথম বাক্যটা স্টেটমেন্টের থেকে একটু বাইরে স্টেটমেন্ট রিলেটেড রাখার চেষ্টা করবেন, যেটা আপনার এবিলিটি শো করবে। তারপরে আপনাকে অবশ্যই মতামত দিয়ে দিতে হবে যে আপনি ভিউ 1 এর পক্ষে আছেন নাকি ভিউ 2 এর পক্ষে আছেন। আমি এখানে ইন্ট্রোডাকশন লিখলাম। প্রথম বাক্যটাই নিজের মতো করে লিখলাম। Crimes have been an integral part of human life since time immemorial. মানে জীবনের শুরু থেকে আদিকাল থেকেই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে অপরাধ। And there are various punishments to control crimes এবং অপরাধ দমনের জন্য বিভিন্ন শাস্তিরও ব্যবস্থা রয়েছে। তাহলে দেখেন আমাদের টপিকটা ক্রাইম রিলেটেড, পানিশমেন্ট রিলেটেড। এজন্য আমরা প্রথম বাক্যটাতে লিখলাম যে জীবনের শুরু থেকেই, সভ্যতার শুরু থেকেই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে অপরাধ এবং অপরাধ দমনের জন্য বিভিন্ন শাস্তিরও ব্যবস্থা রয়েছে। তারপরের সেন্টেন্সে এসে আমরা স্টেটমেন্টকে প্যারাফ্রেজ করলাম। Some people opine in favor of fixing punishments for each type of crime. কিছু মানুষ মতামত দেয় প্রত্যেক অপরাধের জন্য শাস্তি নির্ধারিত করে ফেলার পক্ষে। আমরা যদি স্টেটমেন্টে ফিরে যাই দেখতে পাই some people believe that there should be a fixed punishment for each type of crime. যেটাকে আমরা আমাদের মতো করে লিখলাম। এখানে বলছিল যে কিছু মানুষ মনে করে যে প্রত্যেক অপরাধের জন্য একটা নির্দিষ্ট শাস্তি থাকা উচিত। আমরা লিখলাম যে some people opine কিছু মানুষ মতামত দেয় in favor of fixing punishments শাস্তি নির্ধারিত করে ফেলার পক্ষে for each type of crime প্রত্যেক অপরাধের জন্য। While যদিও others suggest considering circumstances and motivation অন্যরা পরামর্শ দেয় পরিস্থিতি এবং প্ররোচনাকে বিবেচনা করার জন্য। এখানে ছিল others however argue that the circumstances of an individual crime and the motivation for committing it should always be taken into account when deciding on the punishment.
তো এত বড় সেন্টেন্সকে আমরা ছোট করে ফেললাম। আদার্স সাজেস্ট কনসিডারিং সার্কামস্ট্যান্সেস এন্ড মোটিভেশন। এইটাই হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে কিন্তু স্টেটমেন্ট থেকে শুধু শব্দ পরিবর্তন করে লেখা না। প্যারাফ্রেজিং মানে মূল বিষয়টা ঠিক রেখে নিজের মতো করে লেখা। তারপরে আমরা মতামত দিয়ে দিলাম। I agree with the second view. আমি দ্বিতীয় মতের পক্ষে। As it makes judgment fairer. যেহেতু এটা বিচারকে তুলনামূলক স্বচ্ছ করে বা ন্যায্য করে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার আমাদের ইন্ট্রোডাকশন থেকে। এক্সামিনার বুঝতে পারলো আমি সেকেন্ড ভিউ এর পক্ষে আছি। তাহলে এক্সামিনার এখন কি এক্সপেক্ট করবে বা একজন রিডার কি এক্সপেক্ট করবে, যে আমি পরবর্তী প্যারাগ্রাফে সেকেন্ড ভিউ নিয়ে লিখব এবং সেখানে যুক্তি তুলনামূলক বেশি থাকবে। তো সেকেন্ড ভিউটা কি ছিল? সেকেন্ড ভিউটা ছিল যে সার্কামস্টেন্স এবং মোটিভেশনকে বিবেচনায় নিয়ে শাস্তি দিতে হবে। সেকেন্ড ভিউতে চলে যাচ্ছি। আমরা এখানে লিখলাম এ ক্রাইম মে অকার ইন ডিফারেন্ট সিচুয়েশনস। একটা অপরাধ বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিং অ্যাটাকড বাই সাম টেররিস্টস, কিছু অপরাধীর দ্বারা আক্রান্ত হয়ে, ইফ এ পারসন ফাইটস এগেইনস্ট দেম, যদি একজন ব্যক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, টু ডিফেন্ড হিমসেলফ, নিজেকে রক্ষার জন্য, এন্ড অ্যাক্সিডেন্টালি কিলস ওয়ান অফ দেম, এবং তাদের একজনকে, ওই সন্ত্রাসীদের একজনকে দুর্ঘটনাবশত মেরে ফেলে, দিস পারসন শুড নট বি কনসিডার্ড এ কিলার অ্যান্ড পানিশড ইকুয়ালি। এই ব্যক্তিকে খুনি হিসেবে বিবেচনা করে সমান শাস্তি দেওয়াটা উচিত হবে না। আমরা যুক্তি দেখাচ্ছি কারণ সিচুয়েশনটা ভিন্ন। সে কিন্তু ইন্টেনশনালি কাউকে মারতে যায় নাই। সে দুর্ঘটনার শিকার ছিল, আক্রমণের শিকার ছিল এবং আত্মরক্ষার্থে ফাইট করতে গিয়ে দুর্ঘটনাবশত একজনকে মেরে ফেলেছে। সো আমরা বলছি যে সিচুয়েশন অনুযায়ী তাকে কম শাস্তি দেওয়া উচিত। Also, তাছাড়া, the stealing of some food by a hungry person in a disaster affected area should not be treated as theft and given the same penalty. তাছাড়া একটা দুর্যোগ আক্রান্ত এলাকায় একজন ক্ষুধার্ত ব্যক্তির দ্বারা কিছু খাবার চুরিকে মানে প্রফেশনাল চুরি বা সাধারণ চুরি হিসেবে বিবেচনা করে সমান শাস্তি দেওয়াটা উচিত হবে না। আমরা এখানে মানবিক দিকগুলো তুলে ধরছি। আমরা বোঝানোর চেষ্টা করছি যে ওই ব্যক্তিটা পরিস্থিতির শিকার। সে পেশাদার চোর না। সে দুর্যোগে আক্রান্ত হয়ে ক্ষুধার কারণে সে কিছু খাবার চুরি করে ফেলেছে। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিয়ে শাস্তি দেওয়াটা উচিত হবে। আরেকটি যুক্তি আমরা এখানে লিখলাম মোটিভেশন নিয়ে, যে many culprits do not involve themselves directly with a crime. অনেক অপরাধী রয়েছে যারা নিজেদেরকে সরাসরি অপরাধের সাথে যুক্ত করে না। Instead, এর পরিবর্তে they make others commit it. তারা অন্যকে দিয়ে এটা ঘটায়। অনেক বড় বড় অপরাধী আছে তারা সরাসরি ক্রাইম করে না, বরং অন্যকে দিয়ে একটা ক্রাইম সংগঠিত করায়। In this case, এই ক্ষেত্রে if only the person directly involved with the crime is punished, যদি শুধুমাত্র অপরাধের সাথে সরাসরি জড়িত ব্যক্তিকে শাস্তি দেয়া হয়, যেমন ধরেন বড় একটা মাফিয়া গ্রুপ একটা ইয়াং ছেলেকে দিয়ে একটা জায়গায় একটা পাবলিক প্লেসে একটা বম্ব ব্লাস্ট করাইলো, সেক্ষেত্রে যদি শুধুমাত্র ওই ইয়াং ছেলেটাকেই ধরে শাস্তি দেয়া হয়, the real criminals will be out of the range of the law. মূল অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাবে and continue their evil deeds, এবং তারা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে। তাহলে আমাদের যুক্তি হচ্ছে যে অনেক সময় মানুষ মোটিভেটেড হয়ে কোনো অপরাধ করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে ওই মোটিভেটর যারা তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে শিকড় থেকে অপরাধ দমন করা সম্ভব হবে না। এই ছিল আমাদের ৩টা যুক্তি এবং এই প্যারাগ্রাফটা তুলনামূলক বড় করে লিখেছি আমরা, যেহেতু আমরা এটাকে সাপোর্ট করছি। তারপরে প্যারাগ্রাফে আমরা লিখলাম however. আমরা জানি however বা but বললে ভিন্ন কিছু বোঝায়। যখন আমরা however লিখলাম তার মানে আমরা অন্য ভিউ নিয়ে এখন লেখার চেষ্টা করব। আমরা এর আগের প্যারাগ্রাফে ভিউ 2 নিয়ে লিখেছিলাম, এখন ভিউ 1 নিয়ে কথা বলবো। এবং ভিউ 1 টা ছিল ফিক্সড পানিশমেন্টের পক্ষে, মানে শাস্তি নির্ধারিত করে ফেলার পক্ষে। আমরা এখানে লিখলাম however, fixed punishments may help reduce the rate of crimes in societies. নির্ধারিত শাস্তি সমাজে অপরাধের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। কিভাবে? উদাহরণ দিয়ে বিষয়টাকে স্পষ্ট করলাম। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, if people are aware of a crime's sentence, যদি মানুষ একটা অপরাধের শাস্তি সম্পর্কে অবগত থাকে,
অ্যাওয়্যার মানে অবগত, মানে আগে থেকে জেনে থাকে। সেন্টেন্স মানে এখানে শাস্তি বোঝাচ্ছে। দে উইল বি অ্যাফ্রেড অফ কমিটিং ইট। তারা এটা ঘটাতে ভয় পাবে। মানে মানুষ যদি জানে যে এই অপরাধের শাস্তি এটা এবং এর কোনো হেরফের হয় না আমাদের দেশে, তাহলে মানুষ এই অপরাধটা সংগঠিত করতে ভয় পাবে। এবং ভয় পেলে কি হবে? ওই যে সমাজে অপরাধের মাত্রা কমে যাবে। It also makes the judicial process bias free, মানে নির্ধারিত শাস্তি বিচার প্রক্রিয়াকে পক্ষপাত মুক্ত করে and saves time from lengthy investigations, এবং দীর্ঘ তদন্ত থেকে সময় বাঁচায়। শাস্তি যদি নির্ধারিত হয়ে যায় এই অপরাধের এই শাস্তি, তাহলে খুব বেশি তদন্তের প্রয়োজন হবে না এবং কোনো পার্থক্য থাকবে না। ধনী গরিব সবার জন্যই সমান শাস্তি বজায় থাকবে। যেহেতু আমরা এই দিকটাকে সাপোর্ট করছি না, এদিকে আমরা কম যুক্তি উপস্থাপন করলাম। এখন আমরা কনক্লুশনে গিয়ে আমাদের মতামত পুনর্ব্যক্ত করব, তবে ভিন্ন উপায়ে, হুবহু ইন্ট্রোডাকশনের মতো করে না। আমরা এখানে লিখলাম ইন কনক্লুশন, I would like to restate my opinion from the above discussion that. রিস্টেট কেন লিখলাম? কারণ স্টেট মানে ব্যক্ত করা, আর রিস্টেট মানে পুনর্ব্যক্ত করা। যেহেতু আমরা একবার ইন্ট্রোডাকশনে মতামত দিয়ে এসেছি, তাহলে দ্বিতীয়বার যখন ব্যক্ত করব তখন রিস্টেট বা পুনর্ব্যক্ত করাটা সবচেয়ে মানানসই শব্দ। আমি উপরের আলোচনা থেকে আমার মতামত পুনর্ব্যক্ত করতে চাই যে ফিক্সিং পানিশমেন্টস মে মেক সাম পিপল সাফার মোর। শাস্তি নির্ধারণ করে ফেলা কিছু মানুষকে বেশি ভুগাইতে পারে, who are victims of situations and motivations, যারা পরিস্থিতি এবং প্ররোচনার শিকার। তাহলে আমরা বলতে চাচ্ছি যে শাস্তি যদি নির্ধারিত করে ফেলা হয় তাহলে কিছু মানুষ বেশি ভুগবে যারা পরিস্থিতি এবং প্ররোচনার শিকার। আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি সেকেন্ড প্যারাগ্রাফে যে কিছু মানুষ পরিস্থিতির কারণে অপরাধে জড়িয়ে পড়ে, কিছু মানুষ মোটিভেটেড হয়ে অপরাধ করে ফেলে। সো তাই taking both circumstances and motivation of a crime into account before declaring the punishment for a crime would be ideal. তাই একটা অপরাধের শাস্তি ঘোষণার আগে এই অপরাধের পরিস্থিতি এবং তার পেছনে কোনো মোটিভেশন ছিল কিনা সেগুলোকে বিবেচনায় নেওয়াটা হবে আদর্শ একটা উপায়। এই হচ্ছে আমাদের আজকের both views এর একটা স্যাম্পল আনসার। এটাকে আমি স্যাম্পল আনসার বলছি। এটা কোনো আল্টিমেট আনসার না। আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। এবং আমি আজকে লিখলাম 256 ওয়ার্ডস। 256 শব্দের মধ্যে শেষ করে ফেললাম। আমাদের কমপক্ষে 250 শব্দ লিখতে হবে। খুব বেশি লিখলে যে বেশি মার্ক পাবেন তা না। 250 লিখলেই আপনার শব্দ লেখার যে ক্রাইটেরিয়ানটা আছে সেটা মিট করে ফেললো। আপনার এর চেয়ে অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। শুধু খেয়াল রাখতে হবে যাতে আমরা 250 এর কম না লিখি। সো আশা করি আপনারা both views সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন আজকের স্যাম্পল আনসার থেকে এবং ডিসকাশন থেকে, এবং আপনারা এখান থেকে স্ট্রাকচারটা ফলো করতে পারেন। এখান থেকে কিছু নতুন, নতুন বাক্য শিখতে পারেন যেগুলো আপনারা পরবর্তী রাইটিং টাস্ক 2 এর এসে লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত চর্চা করবেন ভালো স্কোরের জন্য। নেক্সট ক্লাসে আমরা রাইটিং টাস্ক 2 এর আরেক ধরনের স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সেটা শিখব। আল্লাহ হাফেজ।